লুৎফর সিদ্দিকী আমাদের চিফ অ্যাডভাইজারের স্পেশাল অনভয়, উনি ড্যাভোসে গিয়েছিলেন এবছরের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে। সেখানে সিরিজ অফ মিটিং হয়েছে ইম্পর্ট্যান্ট ওয়ার্ল্ড লিডারদের সাথে। তার মধ্যে অন্যতম ছিল স্কট বিসেন্ট, উনি ইউএসএ ট্রেজারি সেক্রেটারি। তো ইউনাইটেড স্টেটের সাথে আমাদের, আপনারা জানেন যে রিসিপ্রোকাল ট্যারিফ নিয়ে এক ধরনের নেগোসিয়েশন হচ্ছে। তো সেটা একটা বড়, আমি বলবো যে আশার একটা বাণী আমরা তার কাছ থেকে পাবো। এবং অন্যান্য অনেক বিষয়, এলডিসি গ্র্যাজুয়েশন, এবং কিছুদিন আগে আপনারা জানেন যে এই গত বৃহস্পতিবার ক্যাবিনেট উপদেষ্টা কাউন্সিল অফ অ্যাডভাইজার অ্যাপ্রুভ করলেন জাপানের সাথে বাংলাদেশের একটা, আমরা বলবো যে এটা ক্যাবিনেট বলেছে ঐতিহাসিক একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। এটার নেতৃত্ব, অনেক মিটিংয়ের নেতৃত্ব উনি দিয়েছেন। তো এই সমস্ত কিছু বিষয়ে এবং এলডিসি গ্র্যাজুয়েশন সব বিষয়ে উনি আজকে আপনাদের সাথে কথা বলবেন। আমি ওনাকে মাইকটা পাস করছি। থ্যাংক ইউ শফিক ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, গুড আফটারনুন। আমি বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, আর কিছু ছবি আছে পেছনে, আপনাদের হয়তো একটু বোঝাতে সহজ হবে ওটা দেখলে। একটু প্রেক্ষাপটটাও আমি একটু ব্যাখ্যা করতে চাচ্ছি, কারণ অনেকে হয়তো মনে করেন যে ডিপ্লোমেসি বলতে আমরা কি বোঝাই, যে একটা চিঠি দিয়ে আমরা একটা মিটিং রিকোয়েস্ট করলাম, ওইটা অ্যাকসেপ্ট হয়ে গেল, একটা রুমে 2টা ফ্ল্যাগ আছে, ওখানে গিয়ে আমরা হ্যান্ডশেক করলাম, তারপর কিছু আমার কাগজে লেখা আছে পয়েন্টস, এটা বললাম, ওরা বললো, তারপর আবার হ্যান্ডশেক করলাম, শেষ হয়ে গেল। আসলে ডিপ্লোমেসিটা আজকে সেখানে নাই। আর ডাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফরম্যাটটা এই নতুন যুগের ডিপ্লোমেসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটা সেমি ফর্মাল স্ট্রাকচার থাকে। আগের থেকে কিছু বাইল্যাটারাল সেট করা হয়। আমার 18 থেকে 20টা মন্ত্রী অথবা সরকার প্রধান পর্যায়ে বাইল্যাটারাল মিটিং আগের থেকে সেট করা ছিল, দ্বিপাক্ষিক। তারপর ওখানে যাওয়ার পর তৎক্ষণিক সুযোগ পেয়ে তখন আরও কিছু করতে হয়, তখন আরও হয়তো 5-6টা। আরেকটা ফরম্যাট হলো যে প্রাইভেট রাউন্ড টেবিল হয় কয়েকটা। এক একটা রাউন্ড টেবিলের চেয়ারপারসন সাধারণত হয় একজন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী। এরকম 5টা সেশনে আমাকে আমন্ত্রণ করেছিল। তারপর হলো পাবলিক প্যানেল। পাবলিক প্যানেলে আমি 3টাতে আমাকে বক্তব্য রাখতে বলেছে। তারপর হলো অন্যদের পাবলিক প্যানেল, কিন্তু আমাদের জন্য ডেজিগনেটেড সিটিং। তো ওখানে যেভাবে আমাদেরকে বসায়, আমাদের ডান পাশে বাম পাশে অন্যান্য মন্ত্রীরা থাকে, তো একটা লটারির মতো ব্যাপার হয়ে যায়, কিন্তু যদি মিলে যায় কারোর সাথে তখন ওখানেও কিছু কথা বলা যেতে পারে। আর ফাইনালি হলো যেটাকে বলে করিডোর ডিপ্লোমেসি। আমাদের জন্য একটা স্পেশাল লাউঞ্জ থাকে ফর মিনিস্টার্স অ্যান্ড হেডস অফ গভর্নমেন্টস। ওখানে যেহেতু সবাই এসে কিছুক্ষণ বসে মিটিংয়ের মাঝখানে, তো ওখানেও আরও কিছু কথা বলার সুযোগ আছে। প্রত্যেকটা ফরম্যাটে আমরা একেবারে অপরচুনিস্টিকলি আমাদের যেটা ফরেন পলিসি, ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি আমাদের যেসব দরকার সেটা বলার আমরা চেষ্টা করেছি। তো প্রথমত ইনি ফর্মার নরওয়ের ফরেন মিনিস্টার, এখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট, চিফ এক্সিকিউটিভ অফিসার। এনার সাথে আমার কমপক্ষে 10 বছরের পরিচয়, আমাদের স্যারের সাথে অনেক বছরের পরিচয়। এটা আমি বলছি কারণ আমাদেরকে যে প্রোফাইলটা, প্ল্যাটফর্মটা দেওয়া হয়েছিল, এটা সাধারণত আমাদের দেশের যেই র্যাঙ্কিংটা হয় ইন্টারন্যাশনালি সেটার সাথে ডিসপ্রপোর্শনটলি হাই। এটার জন্য আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই, এতগুলো প্যানেলে, এতগুলো প্রাইভেট সেশনে আমাদেরকে ডাকার জন্য। এটা একটা প্রেস রিলিজ গতকালকে দেওয়া হয়েছিল কোন কোন সেশনে, তো সেটা আমি প্রত্যেকটার কথা বলবো না, কিন্তু 1-2টা একটু বের করে আর একটু ডিটেলে বলতে চাচ্ছি। আরেকটা প্রেক্ষাপট দিতে চাচ্ছি, এটা হলো যে IMF এর একটা অনিশ্চয়তার ইন্ডেক্স আছে, আনসার্টেনিটি ইন্ডেক্স, যে আমরা কীরকম অনিশ্চয়তার ভিতর দিয়ে এখন ভুগছি সবাই, দেশের ভিতরে বাইরে। ইন্টারন্যাশনালি ওই ইন্ডেক্সটা, ওই মাপকাঠিটা যদি দেখেন, এটা গতবার যখন সবচেয়ে পিকে ছিল হলো কোভিডের সময়, তার তুলনায় এখন দ্বিগুণ, আর 10 বছর আগের তুলনায় এখন 5 গুণ। সো ইটস এ হাইলি আনসার্টেন ওয়ার্ল্ড। আর এই আনসার্টেন ওয়ার্ল্ডের মূল থিমটা হলো জিও পলিটিক্স। আর জিও পলিটিক্সের মূল থিমটা হলো বড় বড় দেশগুলো, ওদের মধ্যে রিলেশনশিপ, চায়না, US,
ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএস। এবার বিশেষ করে আমাদের ডাভোস শুরু হওয়ার আগের দিন গ্রিনল্যান্ড নিয়ে ইউএস প্রেসিডেন্টের যখন একটা অ্যানাউন্সমেন্ট হলো যে আমি গ্রিনল্যান্ডটা আই ওয়ান্ট টু টেক ইট, এটা নিয়ে একটা অনেক তোড়ফোড় লেগে গেল। এটার কারণে গ্লোবাল ব্যান্ডউইথ যেটা বলে এটা পুরাটা ওদের বিষয়ের উপর থেকে গেল। তো আমাদের জন্য তখন চ্যালেঞ্জ হয়ে যায় যে আমরা কিভাবে এর মধ্যে বাংলাদেশ সম্বন্ধে কিছু বলার সুযোগ পাবো। তো এটাই আমাদের উদ্দেশ্য ছিল। আমরা একটু নেক্সট ফটোটায় যাই। ইনি হলো ক্যানাডার ফাইন্যান্স মিনিস্টার ফ্রাঁসোয়া শাম্পেইন। এনার সাথে আমার 12 বছর আগে প্রথম পরিচয় হয়। আমরা একসাথে মিয়ানমারে গিয়েছিলাম যখন আমরা দুজনই প্রাইভেট সেক্টরে। তো ওনার সাথে মিটিংয়ের সময় উনি আমাকে বললো, এটা খুবই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হলো। উনি বলছে, দেখো, নট এভরিওয়ান থিংকস অ্যাবাউট ক্যানাডা ওয়েন দে ওয়েক আপ ইন দ্য মর্নিং। এটা আমাদের বেলায় প্রযোজ্য। সবাই ঘুম থেকে উঠে বাংলাদেশ সম্বন্ধে চিন্তা করছে, এরকম আমাদের কিন্তু ধারণা করা উচিত না। আমাদেরকে প্রাসঙ্গিক করতে হবে অন্যদের এজেন্ডাতে। কেন আমাকে তার সময় আর মনোযোগটা দেবে, এটা আমাদেরকে বারবার চিন্তা করতে হয়, চেষ্টা করতে হয়। তো এটা আমি ধারণ করে ইটস পার্ট অফ আওয়ার স্ট্র্যাটেজি, আমাদের ফরেন পলিসি ডিপ্লোমেসি স্ট্র্যাটেজি, এটা একটু মনে রাখতে হবে। এনার সাথে বাইল্যাটারাল করাতে যে জিনিসটা আসলো যে কানাডার সাথে আমাদের একটি ইনভেস্টমেন্ট ট্রিটি অনেকদিন ধরে পেন্ডিং আছে, এটা আমরা এখন ক্লোজ করে ফেলবো। হয়তো আমাদের পর্যায়ে মিটিংটা আগে হয় না, এই জন্য আগে নেই, কিন্তু এটা আমরা এগিয়ে ফেলবো। নেক্সট প্লিজ। এর পরেরটা। আচ্ছা, তো আমি যে বললাম যে পাবলিক প্ল্যাটফর্ম আমাকে দেওয়া হয়েছিল 3টা, তো তার মধ্যে এটা একটা। আপনি আরো নেক্সট 2টা স্লাইড তাড়াতাড়ি চলে যান, জাস্ট ছবিতে দেওয়া আছে, এগুলোর ভিডিও অনলাইনে পাওয়া যাবে। প্রতিটাতে আপনারা লক্ষ্য করবেন যে আমি প্যানেলের সাবজেক্ট যাই হোক না কেন, বাংলাদেশ কিভাবে এই এজেন্ডার জন্য গুরুত্বপূর্ণ, এটা আমরা ধরে রাখার চেষ্টা করি। আমাদের কিন্তু অনেক কিছু বলার আছে, আমাদের অনেক কিছু কন্ট্রিবিউট করা আছে, কিন্তু অনেকে হয়তো সেটা জানে না। তো প্রতিটাতে আমাদের অনেক আগে থেকে এটা একটু প্ল্যান করতে হয়। প্রথম দিন সকালে যে মিটিংটা ছিল, এটা হলো সৌদি আরবের ওদের 4 জন মন্ত্রী, আর বাম পাশে যিনি মহিলা আছেন প্রিন্সেস রিমা, শি ইজ আ সিনিয়র মেম্বার অফ দ্য রয়্যাল ফ্যামিলি, ক্যাবিনেট র্যাঙ্কে উনি, ওদের অ্যাম্বাসেডর টু দ্য ইউএস। উনি আর ইজিপশিয়ান ইকোনমি মিনিস্টার, এর আগে ছিলেন ট্যুরিজম মিনিস্টার। এদের সাথে আমার একটা বৈঠক হলো যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে নিয়ে কী করা যায়। একটা তথ্য হলো যে গত বছর ইজিপ্ট আর সৌদি আরবিয়াতে রেকর্ড অ্যামাউন্ট অফ ট্যুরিজম হয়েছে। এখন ওদের পিরামিড আছে, ওদের আরো ফিজিক্যাল কিছু অ্যাট্রাকশন আছে, কিন্তু ওদের ট্যুরিজমের মেইন কারণটা হলো যে এটার উপর ভিত্তি করে ওরা কিভাবে একটা এক্সপিরিয়েন্স তৈরি করে, ট্যুরিস্ট এক্সপিরিয়েন্স তৈরি করে টেকনোলজির মাধ্যমে, অন্যান্য মাধ্যমে। তো এটা নিয়ে আমাদেরকে ওরা সাহায্য করবে। আমি আমার নোটসে রেখে যাব পরবর্তী সরকারের জন্য যে ট্যুরিজম নিয়ে একটা খুব বেশি কাজ করার সুযোগ আছে, বিশেষ করে কারণ যে ট্যুরিজম একটা সেক্টর যেখানে অনেক কর্মস্থান পাওয়া যায়। এমপ্লয়মেন্ট রেশিও সব ইন্ডাস্ট্রির তুলনায় ট্যুরিজমের সবচেয়ে বেশি হয়। এটা টেকনোলজির কারণে এই চাকরিগুলো চলে যায় না, বরং সেটা গ্রোথ সেক্টর। আচ্ছা, নেক্সট। ইনি হলো ইজিপ্ট ট্যুরিজম মিনিস্টার। তারপরেটা যে আচ্ছা, তো ইনি হলো IMF এর প্রেসিডেন্ট ক্রিস্টালিনা। আমাদের স্যারের অনেক পুরনো সম্পর্ক আছে, প্রফেশনাল রিলেশনশিপ আছে ওনার সাথে, যার কারণে আমাদের যে IMF নেগোসিয়েশনটা হয়েছে এটাতে খুবই আমরা সুবিধা পেয়েছি। উনি আর ওনার যে এখন নাম্বার 2 ফার্স্ট ম্যানেজিং ডাইরেক্টর বলে ড্যান ক্যাটস, উনি হলো ডোনাল্ড ট্রাম্পের অ্যাপয়েন্টি। ওনার সাথে আমার পরিচয় আছে। তো এই রিলেশনশিপ থাকার কারণে আমরা এই গত 1 বছরে কয়েকটা নেগোসিয়েশন পয়েন্টে আমাদের কিছু সুবিধা হয়েছে। এখানে উনি আমাদেরকে বললেন যে শি ওয়ান্টস টু কমেন্ড আস ফর আওয়ার রিফর্মস। আমরা যদি 14-15 মাস আগে দেখি, IMF যখন আমাদের সাথে বসেছিল তখন কয়েকটা সিনারিও দিয়েছিল আমাদের ইকোনমিতে কি কি হতে পারে, কারেন্সি, রিজার্ভস, রেমিটেন্স, এক্সপোর্ট, এই সব সিনারিও যদি আমরা দেখি তখন কি মনে হয়েছিল আর এখন আমরা কোথায় এসেছি, সেই তুলনায় আমরা একেবারে উপরের দিকে, দি আপার এন্ড অফ এক্সপেকটেশনস। এটার জন্য আমাদেরকে কংগ্রাচুলেট করলো আর বললো যে সৌদি আরবের মতো অন্যান্য দেশের সাথে আমরা ওদের রিফর্মস সম্বন্ধে যদি একটু শিখি আর জানি, পরবর্তীতে কি করতে হবে, আমাদের একটা ভিশন লাগবে। সৌদি আরবিয়া আছে ভিশন 2030, যে ওরা কোথায় যাচ্ছে, একটা ডেস্টিনেশন লাগবে। তাতে করে আমরা জানতে পারি যে আমাদের আসলে জবস প্ল্যানটা কি।
আমাদের এআই প্ল্যানটা কি, আমাদের ট্যুরিজম প্ল্যানটা কি, একটা প্ল্যান এর সেভাবে থাকলে, অ্যাকশন স্টেপস থাকলে তখন এটা ফলো আপ করা ইজি হয়। তো এখান থেকেও IMF এর সাহায্য পাওয়া যাবে যদি আমরা চাই। নেক্সট, ইনি হলো ড্যান ক্যাটস, যে বললাম ডোনাল্ড ট্রাম্পের অ্যাপয়েন্টি টু দি IMF। নেক্সট, ইনি হলো স্কট বেসেন্ট, ট্রেজারি সেক্রেটারি, ফাইন্যান্স মিনিস্টার আমেরিকার, ক্যাবিনেট লেভেলে। ইনি বোধহয় এখন হাইয়েস্ট র্যাঙ্কিং আমেরিকান অফিসিয়াল যাদের সাথে আমাদের অন্তর্বর্তী সরকারের ইন পার্সন মিটিং হলো। এনার সাথে কথা বলার একটা মূল বিষয় ছিল যে আমরা যে এত প্রোগ্রেস করেছি, আমাদের যেখান থেকে যে টিমটা, ডক্টর খলিলুর রহমান, বশির ভাই, কমার্স সেক্রেটারি সাহেব, আমরা অনেকে মিলে, আরও অনেকে মিলে, এটা প্রথম থেকে আমরা ওদের সাথে একটা কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচে কাজ করছি। সেটার একমাত্র কারণ হলো যে ওরা যেসব জিনিস চাচ্ছিল, নন ট্যারিফ ব্যারিয়ার যেটা ওরা বলে, এগুলো আমাদের রিফর্ম এজেন্ডার সাথে অনেকটা মিলে যায়। ওরা বলে যে ইজ অফ বিজনেস বাড়াতে হবে। তো আমাদের আশিক চৌধুরী, NBR, সবাই, পোর্টের চেয়ারম্যান সাহেব, সবাই কিন্তু একই জিনিস নিয়ে কাজ করছে, যার কারণে আমরা প্রোগ্রেস খুব তাড়াতাড়ি দেখাতে পেরেছি। যার কারণে ওদের দৃষ্টিকোণ থেকে দেখলে বাংলাদেশ খুবই কনস্ট্রাকটিভলি এই বিষয়টা ডিল করেছে। আমরা যেই ডেফিসিটটা নিয়ে শুরু করেছিলাম, $6 বিলিয়ন ডেফিসিট, এখন অলরেডি সেই ডেফিসিটটা অনেকটা কমে গেছে। এখন মুশকিল হলো, যেটা প্রথম দিকে বললাম, যে ওনাদের মনোযোগটা আমাদেরকে, বিশেষ করে ওনাদের বলতে হলো প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাটেনশনটা লাগবে, বিকজ আলটিমেটলি দ্য ডিসিশন ইজ বাই হিম। এখন এই মিটিংয়ের পর আজকে ওনার ডেপুটি, তারপর আমাদের চিফ নেগোসিয়েটর, ওনাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে ইমেলে এক্সচেঞ্জ হওয়ার পর একটু আমাদেরকে আশ্বাস দিল যে আমাদের যেটা এখন আছে 20% রেসিপ্রোকাল ট্যারিফ, এটা আমরা কিছু ইমপ্রুভমেন্ট পেতে পারি, আর এটা ছাড়া আরও কিছু কয়েকটা সেক্টরে আরও কিছু ইমপ্রুভমেন্ট পেতে পারি। আমি এর বেশি আর কিছু বলবো না, কারণ এটা যখন আমরা সংবাদটা পাবো, আমরা আশা করছি এই সপ্তাহ শেষের থেকে বা আগামী সপ্তাহ থেকে হয়তো পাবো। তো যখন হবে তখন এটা আমরা আরেকটু পাবলিকলি বলবো, কিন্তু এতটুকু আমি বলবো যে আমাদের কম্বাইন্ড ইকোনমিক ডিপ্লোমেসি মনে হচ্ছে কাজে দিচ্ছে। লেটস মুভ নেক্সট। তারপরে ইনি হলো জাপানের ট্রেড মিনিস্টার, এনার সাথে আমাদের EPA সাইন হয়েছে রিসেন্টলি, আপনারা জানেন। এটা আসলে একটা বিরাট ব্যাপার। কারণ হলো যে আমাদের এর আগে কেন হয়নি, এর আগে আমাদের কোনো দেশের সাথে কোনো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট হয়নি। মূল কারণ হলো যে অন্য দেশের সাথে যখন আমরা নেগোশিয়েট করি, নেগোশিয়েটের মানে হলো যে আমাদের নেগোশিয়েটারদেরকে আমরা এম্পাওয়ার করে পাঠাবো যে তোমরা এইসব বিষয়ে ছাড় দিতে পারো, এইসব বিষয়ে ছাড় দিতে পারো না। এর আগে আমাদের নিয়মটা ছিল যে ওই পক্ষ আমাদেরকে ওদের লিস্ট পাঠাবে, আমরা তখন ওই লিস্টটাকে দেখে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি লিখি। ওই চিঠি যখন ফেরত আসবে, তারপর ওইটাকে আবার সামারি করে আবার চিঠি পাঠাই। ততদিনে ওরা মুভ অন করে ফেলেছে, ওরা বলে না আমাদের আর সময় নেই। এইবার আমরা প্রমিস করলাম ওদেরকে যে আমরা 1 বছরের মধ্যে শেষ করার চেষ্টা করব। আমরা যেটা আমাদের দেশের স্বার্থ, এটা দেশের স্বার্থ, ওইটাতে আমরা কম্প্রোমাইজ করব না, কিন্তু প্রসিডিউরালি উই উইল মেক শিওর দ্যাট ইটস এফিশিয়েন্ট। যেটার কারণে বশির ভাই, আমরা অনেক সময় অনেক রাত পর্যন্ত ঢাকাতে, টোকিওতে উই নেগোশিয়েটেড অল দ্য ওয়ে টু দি এন্ড। এখন নেগোসিয়েশনটা শেষ হয়েছে, দোনো পক্ষ এটাতে এগ্রি করেছে, আর আগামী 2-1 সপ্তাহের মধ্যে এটা আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হবে। এটা একটা সংস্কার বলতে পারেন আমরা, যেটা আমরা রেখে যাচ্ছি আগামী দিনের জন্য। কারণ এই টেমপ্লেটটা ফলো করে কোরিয়ার সাথে, কোরিয়ানরা এই মুহূর্তে ঢাকায় আছে, আজকে রাত্রে আমার ডিনার আছে ওদের সাথে, নেগোশিয়েটার এখানে দে আর অলরেডি হিয়ার। সিঙ্গাপুরের সাথে প্রায় অর্ধেক হয়ে গেছে। আমরা আসিয়ানের সাথে শুরু করে, গত সপ্তাহে প্রথম মিটিংটা হলো জাকার্তাতে। UAE সরকারের সাথে শুরু করেছি। UAE বলেছিল যে আমরা যদি শুরু করি, তুমি কি কনফিডেন্ট যে তোমরা এটার সাথে এনগেজ থাকতে পারবো? তো আমরা পারবো। তো এই ক্যাপাবিলিটিটা আমরা রেখে যাচ্ছি, এটা আমার মনে হয় একটু সবার জানা উচিত। ইনি হলো কোরিয়ান ট্রেড মিনিস্টার, একই গল্প। আরেকটু পর, নেক্সট স্লাইড। আচ্ছা, একটু আগে যান। এটা হলো যে জাপানি ট্রেড মিনিস্টার, ওনাদের দিক থেকেও বাংলাদেশের সাথে চুক্তিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওনারা LDCর সাথে কখনো FTA করেনি আগে। আর আমাদেরকে বলেছিলেন আমরা যদি এটা নিয়ে আগাতে পারি, তাহলে LDC গ্র্যাজুয়েশনের পর আমাদেরকে 3 বছরের ট্রানজিশন দেবে, যেটা
ইট ওয়াজ নট গ্যারান্টিড। এটা আমাদের নেগোসিয়েশন কারণে ওরা অক্টোবর নভেম্বর মাসে অ্যানাউন্স করলো। এটা ওনার সোশ্যাল মিডিয়াতে উনি এটা নিয়ে এসেছেন। আচ্ছা, এবার একটু মুভ অন করি আমরা। প্রাইভেট সেশন যেটা বললাম, এটা এরকম দেখতে হয়। এটা হলো একটা প্রাইভেট সেশন আসিয়ান ট্রেড মিনিস্টারদের। আমার ডান পাশে কোরিয়ান, ওখানে সামনে হলো ক্যাম্বোডিয়ান, এখানে অন্যান্য দেশ থাইল্যান্ড বোধহয়। তো আমাদের মধ্যে কয়েকটা কমন নেগোসিয়েশন পয়েন্ট কি হতে পারে, বা আমাদের নিজেদের মধ্যে ট্রেড এগ্রিমেন্ট কি হতে পারে, একটা কিউরেটেড ডায়ালগ বলে। লেটস মুভ। ইনি হলো থাইল্যান্ডের ফরেন মিনিস্টার। এটা ওনার সোশ্যাল মিডিয়াতে উনি পাবলিশ করেছে। থাইল্যান্ডের সাথে দুইটা বিষয় আলাপ হলো। একটা হলো কয়েকটা সেক্টরে, বিশেষ করে প্রসেসড ফুড সেক্টরে আমাদের বিনিয়োগ লাগবে। এটা বিরার জন্য একটা প্রায়োরিটি সেক্টর। এটার জন্য আমাদের দুই চেম্বার অফ কমার্সের মধ্যে একটা ফর্মাল মিটিং আমরা করে দিচ্ছি। আরেকটা হলো ওদের ররং আছে একটা পোর্ট, এটা পূর্ব দিকে, পশ্চিম দিকে ওদের একটা পোর্ট আছে। ওই পোর্ট থেকে চিটাগাংয়ে এখন পর্যন্ত কোনো জাহাজ আসে না, ওদের পশ্চিম দিকের পোর্ট থেকে আসে। এখান থেকে যদি আসে তাহলে আমাদের 2-3 দিন কম সময় লাগবে। তো এটার জন্য ওদের শিপিং কোম্পানির আগ্রহ আছে। আমাদের পোর্ট চেয়ারম্যান সাহেব রেডি এটাকে ফ্যাসিলিটেট করার জন্য। নেক্সট, তারপর আবার ইনি হলো ইউএইর ট্রেড মিনিস্টার। ইনি আমাদেরকে অনেক প্রশংসা করলো যে উনি বিফোর অ্যান্ড আফটার, আগে যেটা দেখেছে গত সরকারের সময় আমাদের রেসপন্সিভনেস বলা যায়। এর আগে ছিল যে কেউ এসে একটা এমওইউ স্বাক্ষর করে ছবি তুলে তারপর আর কোনোদিন দেখা দিত না। তো এবার আমরা ফলো আপ করছি, এটা নিয়ে আমাদেরকে একটু কমেন্ট করে চাচ্ছি। নেক্সট, আমি কল অন করেছিলাম উইথ দ্য শ্রীলঙ্কান প্রাইম মিনিস্টার। উনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন ফোনে জাস্ট রিসেন্টলি, আমাদেরকে থ্যাংক ইউ বলার জন্য। তার আগে বিমস্টেকে ওনার সাথে দেখা হয়েছিল। তো উনি, আমি যখন অনুরোধ করলাম আমাকে ডাকলেন। ওনার সাথে ওদের লেবার মিনিস্টার ছিল। তো খুব সুন্দর একটা আলাপ হলো ওনাদের রিফর্ম জার্নি আর আমাদের রিফর্ম জার্নির উপর। বিশেষ করে ওনারা মিসইনফরমেশন কীভাবে ডিল করেন, ঠিকই একই প্রবলেম যেটা আমরা পাই, অনলাইন মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের ব্যাপার। নেক্সট, ইনি লেবার মিনিস্টার, এটা ওনার সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন। ইনি হলো ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। আমি যে প্রাইভেট সেশনগুলো বললাম তার মধ্যে সবচেয়ে আমার কাছে মনে হয়েছিল ইম্পর্টেন্ট হলো জিও পলিটিক্সের উপর। ওইটার চেয়ারম্যান ছিলেন উনি। তা আমরা একটা ছোট টেবিলে, ক্লোজ ডোর, ভিতরে কাউকে ঢুকতে দেয় না। তো ওখানেও আমাকে ফ্লোর দিলেন। আর তখন আমার বলার একটা সুযোগ হয়েছিল যে দেখো, তোমাদের মনোযোগ সেই গ্রিনল্যান্ড, আমেরিকা এসবের মধ্যে আছে, আমি আমার কথাটা কিভাবে বলবো, ইউ আর নট পেইং অ্যাটেনশন। তো ওইটার কারণে আমার এরপরেই ইউ কমিশনারদের সাথে মিটিংগুলো একটু ইজি হয়ে গেছে, এটা নিয়ে একটু বলবো। নেক্সট মুভ অন। আচ্ছা, তার আগে আসছি জাস্ট হেডস অফ গভর্নমেন্ট কয়েকটা বলে ফেলি। তো শ্রীলঙ্কান প্রাইম মিনিস্টার হলো, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, ইনি হলো ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইউকে, টেরিজা মে। এখন উনি হলো চেয়ারওম্যান অফ দি কমিশন অন হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্স স্লেভারি। এনার সাথে স্যারের দেখা হয়েছিল বাকুতে, COP 29 ছিল নাকি গতবার COP মিটিংয়ে, বাকুতে। তো ওখানে স্যার দেখা হয়েছে। তখন আমরা ওনাকে বলেছিলাম যে আমরা লেবার রিফর্মস নিয়ে এই কাজগুলো করছি। তো সেটার প্রোগ্রেসটা উনি জানতে ছিলেন। আর উনি অলরেডি শুনেছেন আইএলওর মাধ্যমে, ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে আমরা অনেক প্রশংসা পাচ্ছি আমাদের লেবার রিফর্মসের জন্য। শুধুমাত্র রিফর্ম করেছি সেজন্য না, কি পদ্ধতিতে করেছি সেটার জন্য। এটা হয়তো আমাদের এখানে লোকাল মিডিয়াতে সেভাবে প্রচার হয় না। আপনারা জানেন যে ট্রাইপার্টেড কাউন্সিল যেটা আছে, ইউনিয়ন, মালিক পক্ষ, সরকার, এই কাউন্সিলটা আমাদের ইতিহাসে প্রথমবার একটা ডেমোক্রেটিক প্রসেসে এটা গঠন করা হয়। এটাতে 3-4 ঘন্টা মিটিং হয়। আমি একটাতে ছিলাম, 7 ঘন্টা ছিল। খুব ঝগড়া হয়, কিন্তু তার মাধ্যমে প্রসেসটা সামনের দিকে যায়। এখন আইএলওর যে অ্যানুয়াল মিটিং হয়, এখানে বাংলাদেশ থেকে, ট্রেড ইউনিয়ন থেকে কে যাবে, এটা আগে 15 বছর সরকার নির্ধারণ করতো। এখন দে ডিসাইড দেমসেলস কারা যাবে। তো এইসব বিষয়ে ওনাদের জানা হয়েছে। এটা শুধুমাত্র আমরা লেবার রাইটসের জন্য করছি না, এটা আমাদের বিজনেসের জন্য দরকার। না হলে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে, আমেরিকা, জাপান, অনেকগুলো দেশের ওদের কমার্শিয়াল অ্যাক্সেস আমাদের লেবার রাইটসের সাথে লিঙ্কড। নেক্সট, ইনি হলো মার্ক কার্নি, কানাডিয়ান প্রাইম মিনিস্টার। তারপরে
আবার ইনি হলো শেহবাজ শরীফ, পাকিস্তান প্রাইম মিনিস্টার। ওনার সাথে আমার বাইল্যাটারাল হয়নি, ওনার সাথে যেটা বললাম যে একটা ওই করিডোর ডিপ্লোমেসি হয়, আমার সাথে একটা টাইমে মিলে গেছিলো দেখে ওনার সাথে একটু আলাপ করলাম কিছুক্ষণ। নেক্সট, ইনি হলো কেভিন রড, অস্ট্রেলিয়ান ফর্মার প্রাইম মিনিস্টার। ওনার সাথে আমার ওয়াশিংটন ডিসিতে এর আগে অনেক আলাপ হয়েছিল, ট্যারিফ বিষয়ে, জিও পলিটিক্স বিষয়ে আমাকে অনেক সাহায্য করেছেন উনি। নেক্সট, আবার কই একটু আচ্ছা, আপনি আবার ফেরত আসেন, কি করছেন আপনি এখানে? হ্যাঁ ওই যে এত আগে চলে আসছেন কেন? ওকে, ইউ ক্যান স্টপ হিয়ার, এখান থেকে শুরু করি। কি হচ্ছে নিজের তেলায়? ও সরি, ক্লাস চলছে। আমি আমি বলতে থাকি। থ্যাংক ইউ। আরেকটা সেশন ছিল অন মিয়ানমার, রোহিঙ্গা আর মিয়ানমার বিষয়ে। এটাতে চেয়ারপারসন ছিলেন হলো ইনি হোজে রামোস হর্তা, ইস্ট টিমোরের নোবেল প্রাইজ উইনিং প্রেসিডেন্ট। উনি তো বাংলাদেশে এসেছিলেন, আপনারা জানেন। জুলি বিশপ, যিনি ইউএন স্পেশাল অনভয় ফর মিয়ানমার, আর আরও কিছু সংস্থা মিলে। তো এটাতে মূলত আসিয়ানের কি রোলটা হতে পারে এটা নিয়ে আলাপ হয়েছে। আমি এটাকে একটু সংক্ষেপ করে রাখি, পরে লেটস মুভ অন। এটা আমাদের ডায়ালগ হচ্ছে তখন। তারপরে ঋষি সুনাক, ব্রিটিশ প্রাইম মিনিস্টার, ফর্মার প্রাইম মিনিস্টার। তারপরে লেটস মুভ। আচ্ছা, এবার ইউরোপিয়ান ইউনিয়নে প্রথমবারের মতো, এর আগে ইউরোপিয়ান প্রেসিডেন্ট ভন ডার লায়েনের সাথে আমাদের স্যারের সামিট হয়েছিল 1 বছরেরও আগে। তারপরে আমরা ইউরোপিয়ান কমিশনের সাথে অনেকদিন ধরে চেষ্টা করছি মন্ত্রী পর্যায়ে ওদের সাথে কথা বলার জন্য। তো এবার ইনার সাথে হলো, এর নাম হলো রোকসানা মিনাটু। আমাদের আস্ক হলো একটা, যে ওদের যেই সাধারণত যেসব বাংলাদেশের সাথে অনেক দিনের কিছুটা ক্ষোভ ছিল, লেবার স্ট্যান্ডার্ডস, এনভায়রনমেন্টাল প্রোগ্রেস, এইসব বিষয়ে আমাদের এখন অনেক প্রোগ্রেস হয়ে গেছে। আর ওদের কিছু ইনভেস্টর, আপনারা জানেন আমাদের এখান থেকে গার্মেন্টস কেনে, H&M, ইন্ডিটেক্স, জারা, ওরা অলরেডি এখানে অনেক বিনিয়োগ করেছে। তো ওদের স্বার্থ এটা যেন আমাদের অ্যাক্সেস ওদের মার্কেটে বন্ধ না হয়। তো আপনারা হয়তো জানেন যে জিএসপির, এলডিসির পর জিএসপি প্লাস একটা বলে অ্যাক্সেস, এইটা আমরা চাচ্ছি যাতে করে আমাদের রেডিমেড গার্মেন্টস ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পায়। মুশকিলটা হলো ওদের একটা থ্রেশহোল্ড থাকে, সেফগার্ড থ্রেশহোল্ড বলে। এটা হলো যে ওদের মার্কেটে কোনো একটা দেশের পণ্য যদি একটা পার্সেন্টেজের বেশি হয়ে যায়, তখন ওরা এই প্রেফারেন্সটা উইথড্র করে ফেলে। আমাদের পার্সেন্টেজটা বেশি হয়ে গেছে, আমরা ওদের গার্মেন্টস মার্কেটটা মোটামুটি ডমিনেট করি এখন। এই কারণে এখন জিএসপি প্লাস যেটা নিয়ম আছে, এটাতেও আমাদের খুব একটা সুবিধা হবে না 2029 সালের পর। আসলে আমাদের দরকার হলো এখন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা যত দ্রুত সম্ভব। ইউরোপিয়ান ইউনিয়ন ওদের ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য সবসময় স্লো। বছরের পর বছর ইন্ডিয়ার সাথে এটা করার চেষ্টা করে। আজকে এই সপ্তাহে ওরা ইন্ডিয়ার সাথে কমপ্লিট করবে। তো আমার আস্ক হলো যে দেখো, আমরা প্রস্তুত, আমাদের সাথে তোমাদের সচিব পর্যায়ে ভালো সম্পর্ক আছে। রিসেন্টলি একটা এগ্রিমেন্ট সাইন করা হয়েছে, এনগেজমেন্ট প্ল্যাটফর্ম বলে, ওইটার মাধ্যমে আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চাই। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি নোটস রেখে যাব আমাদের পরবর্তী সরকারের জন্য, এই রিলেশনশিপটা, এই ডিপ্লোমেসিটা যেন চালিয়ে যায়। কারণ আমাদের এলএসি গ্র্যাজুয়েশনের পর কন্টিনিউড মার্কেট অ্যাক্সেসের জন্য এটা দরকার। এটা ওরা টেকনিক্যাল লেভেলে সবাই জানে, কিন্তু যেটা বললাম প্রথমে, ওদের অ্যাটেনশনটা লাগবে। এটা কেন ওদের জন্য গুরুত্বপূর্ণ, এটা বারবার ওদেরকে মনে করে দিতে হয়। ইউরোপিয়ান ইউনিয়নের আরেকজন কমিশনার, যার সাথে আমি দেখা করতে চাচ্ছিলাম, উনি ইনি পাচ্ছিলাম না মিটিংটা। পরে ওই যে ইজিপশিয়ান মন্ত্রীর সাথে যে আমার আগে দেখা হলো, দেখি যে ওনার সাথে খুব ভালো সম্পর্ক। আমি বললাম যে আমাকে একটু পরিচয় করে দেন। তো ওনার কারণে এখন আই গট এ চান্স টু মিট উইথ হিম। ওনার সাথে বায়োলেটারাল করলাম, একই মেসেজ। কিন্তু ওনাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট কমিশনার, ট্রেড কমিশনার, উনি ডাভোসে নেমে আমার জানা মতে 2-3 ঘন্টার মধ্যে ফেরত চলে গেছে। কারণ হলো তখন ডোনাল্ড ট্রাম্প বললো যে তোমরা যদি গ্রিনল্যান্ড নিয়ে আমার সাথে
এনগেজ না করো, তাহলে তোমাদের উপর আমরা আরও এক্সট্রা 10% ট্যারিফ দিয়ে দেবো। ওই ট্যারিফটা রিটালিয়েট কীভাবে করবে, এটার জন্য ট্রেড কমিশনার ফেরত চলে গেছে অফিসে ব্রাসেলসে টু ডিল উইথ দ্যাট। এটা আরেকটা উদাহরণ যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি প্রস্তুত এটা নিয়ে ডিল করার জন্য, তখন অন্য একটা এজেন্ডা নিয়ে যায়। তো এনার সাথে আলাপ হলো, উই উইল টক অন জুম, যে আমরা একটা জুম সেট আপ করে উনি সাহায্য করবে আমরা যাতে করে আমাদের এজেন্ডাটা বাড়াতে পারি। আরেকটা কথা একটু বলে, একটা জেনারেল পয়েন্ট, আচ্ছা এটা WTO সময় বলবো, লেটস মুভ। তো এটা ইউরোপিয়ান ইউনিয়ন হয়ে গেল, এবার হলো WTO। Ngozi, নাইজেরিয়ার ফর্মার ফরেন মিনিস্টার, এখন WTO ডিরেক্টর জেনারেল, আমার সাথে অনেক আগের পরিচয়, স্যারের সাথে আরও অনেক আগের পরিচয়। ওনার সাথে একটা খুবই প্রোডাক্টিভ কনস্ট্রাকটিভ বাইল্যাটারাল হলো, আর ওনার এখন নতুন ডেপুটি আমেরিকান একজন অ্যাপয়েন্টেড রিসেন্টলি। আমি একটা জেনারেল পয়েন্ট এখন একটু বলি, যে নতুন গ্লোবাল অর্ডার যেটাতে আমরা আছি, এটা আমাদের জন্য একটা নতুন অ্যারেঞ্জমেন্ট। এর আগে আমরা মাল্টিল্যাটারাল ওয়ার্ল্ড অর্ডারের বেনিফিশিয়ারি ছিলাম। মাল্টিল্যাটারাল মানে হলো UN, WTO এরকম সংস্থাগুলো কিছু রাস্তা তৈরি করে দিত ডেভেলপিং কান্ট্রিদের জন্য। যারা ডেভেলপিং কান্ট্রি, যাদের এই লেভেলটা থাকবে, তাদের জন্য স্পেশাল কিছু হবে, প্রেফারেন্সিয়াল কিছু হবে। এখন প্রেফারেন্সিয়াল দুনিয়া থেকে আমরা সরে গিয়ে রেসিপ্রোকাল দুনিয়ায় চলে আসছি। এই জন্য ট্রাম্পের ল্যাঙ্গুয়েজগুলো ট্যারিফ হলো রেসিপ্রোকাল ট্যারিফের কথা বলা হচ্ছে। অন্যান্যরা রেসিপ্রোকালটা বলে না, কিন্তু ভেরি ক্লিয়ার যে একপাক্ষিক ফ্রি কিছু দিবে না আমাদেরকে, ডেভেলপিং দেশদেরকে। এখন WTO, UN এর মতো সংস্থাদের জন্য ডিসাইড করতে হয় তাহলে আমরা মাল্টিল্যাটারালিজম বলতে কি বুঝাই। তো যেটা উনি আমাকে বোঝানোর চেষ্টা করলো, যেটা আমি একটু এগ্রি করি ওনার সাথে, যে এখন থেকে মাল্টিল্যাটারাল পর্যায়ে মিনিমাম কিছু এগ্রিমেন্ট হবে, এরপরে সব কিছু বাইল্যাটারালি ডিসাইড করতে হবে দুই দেশের মধ্যে। ইউ ডিসাইড যে WTOর মিনিমাম স্ট্যান্ডার্ডের বেশি কি করা যেতে পারে, কিন্তু মাল্টিল্যাটারাল স্ট্যান্ডার্ড যত মিনিমাম হওয়া সম্ভব। তো এটার মানে হলো যে আমরা সবাই আর আগের মতো গদ বেঁধে সবাই একসাথে ভোট দেব কোনো একটা রেজলিউশনে, এটা যেন না হয়। অনেক জায়গায় ইন্ডিয়া একরকম ভোট দেবে, আমরা অন্যরকম ভোট দেব। তো এই পার্থক্যটা আমাদের দরকার, আর ওনার মতামতে আমরা হয়তো সেই পার্থক্যটা এখন পর্যন্ত উপলব্ধি করি নাই। এটা আমি একটা ফিডব্যাক নিয়ে আসছি, যেটা আমাদের সরকারের ভিতরে আমরা এখন অ্যানালাইজ করব। বিশেষ করে ওদের নেক্সট ট্রেড মিনিস্টার্স মিটিং হচ্ছে মার্চ মাসে, যেটা খুবই গুরুত্বপূর্ণ WTO রিফর্মের জন্য। সেখানে আমাদেরকে কিছু পজিশন নিতে হবে, যেটা নিয়ে আমাদের একটা কম্বাইন্ড স্ট্র্যাটেজি দরকার। তো ওনার সাথে এই যোগাযোগটা থাকার কারণে আমরা কিছু সাজেশন পাচ্ছি। উই হ্যাভ টু ডু হোয়াটস ইন আওয়ার ইন্টারেস্ট। কিন্তু আমাদের জন্য এটা মানে কি? এটা মানে আমাদের সরকারের সক্ষমতা বাড়তে হবে, আরও বাড়াতে হবে, কন্টিনিউয়াসলি বাড়াতে হবে। কারণ বাইল্যাটারাল নেগোসিয়েশন মানে হলো আমাদেরকে আর অন্যরা হেল্প করবে না, এখানে কে গিয়ে এই কাজটা করে আসবে, এটা খুবই দরকার। গ্লোবালি সব দেশেরই এটা একটা এখন চ্যালেঞ্জ। তাহলে এবার একটু নেক্সট স্লাইডে যাই। এটাও এনগোজির সাথে আবার WHO মিটিংয়ে বেসিক্যালি আমাদের দুইটা বিষয় ছিল। একটা যে ওদের একটা রেড লিস্ট বলে, রেড লিস্টে কয়েকটা দেশের নাম আছে যেখান থেকে নার্স বিদেশে পাঠানোর জন্য আমাদের কিছু জটিলতার ভিতর দিয়ে যেতে হয়, যেটা আমার কাছে মনে হয় এটা ওদের করা উচিত না, ইটস এ মিস্টেক। তো ওই লিস্ট থেকে যদি ওরা উইথড্র না করে, তাহলে এই মুহূর্তে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত নার্স আছে যারা কোয়ালিফাইড অ্যাকর্ডিং টু জার্মান স্ট্যান্ডার্ডস, জার্মান ভাষা শিখে আছে, কিন্তু জার্মানি যেতে পারছে না, কারণ ওই রেড লিস্টের মধ্যে ওরা আটকে আছে। তো এইটার যত দ্রুত সম্ভব উইথড্র করতে হবে, এটা আমি ওনাকে বার্তা দিলাম, চিঠি দিলাম, এখন ফলো আপ করতে হবে এই বিষয়ে। আচ্ছা, নেক্সট মুভ অন। অজয় বাঙ্গা, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, ওনার সাথে যেটা আলাপ হয়েছে এটা হলো জবস অ্যান্ড এন্টারপ্রাইজ। যে কোনো সরকার, যে কোনো পার্টি আগামীতে আসলে এই জবস অ্যান্ড এন্টারপ্রাইজ নিয়ে ফোকাস করতে হবে। এটা নিয়ে একটা প্রাইভেট সেশন ছিল অনেক ডিটেলে, আমি এটা স্কিপ করে যাচ্ছি এই মুহূর্তে। মুভ অন। ইনি হলো এমি পোপ, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন, এটার ডিরেক্টর জেনারেল। মাইগ্রেশন নিয়ে অবভিয়াসলি আমাদের অনেক কিছু করার আছে, বলার আছে। একটা হলো ফোর্সড মাইগ্রেশন বা ডিসপ্লেসড, যেটা ডিসপ্লেসড পারসনস রোহিঙ্গা। আর একটা হলো ইললিগাল মাইগ্রেশন, এটা নিয়ে একটু কিছু বলতে হবে।
আমাদের রেপুটেশন হয়ে গেছে ইন্টারন্যাশনালি যে আমরা ইলিগাল মাইগ্রেশনের বিরুদ্ধে কখনো কোনো অ্যাকশন নেই না। একটা ধারণা হয়ে গেছে যে আমরা যত তাড়াতাড়ি যত বেশি লোক পাঠাতে পারি বিদেশে, ওদের ওয়েলফেয়ার চিন্তা করি না, বা এটা কি ইলিগাল বেশি গেলে অন্যান্যদের উপর, আমাদের পাসপোর্টের উপর, ভিসা পাওয়ার প্রবাবিলিটির উপর কী প্রভাব পড়তে পারে। এটা একটা রেপুটেশন হয়ে গেছে। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে, দেখিয়ে দিতে হবে যে না, আমরা এখন উই টেকিং ইট সিরিয়াসলি। ইউরোপিয়ান ইউনিয়নের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ওই যে আগে বললাম যে আমাদের আমরা কেন প্রাসঙ্গিক এটা ওদের কাছে জানিয়ে দিতে হবে। যখনই আমরা বলে যে আমরা লিগ্যাল মাইগ্রেশন নিয়ে কাজ করছি, স্কিলড মাইগ্রেশন নিয়ে কাজ করছি, ইটালি সরকারের সাথে একটা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, এই কথাগুলো বললে তখন ওরা ওইটা আমাদেরকে আরও দরজা খুলে দেয় কথা বলার জন্য। আপনারা হয়তো জানেন সিআইডির সাথে আমাদের যে সেবগাতুল্লাহ ভাই আছে, সিআইডির চিফ, ওনার সাথে আমার দপ্তর থেকে আমরা কয়েকজন মিলে, প্রবাসী কল্যাণ আরও কয়েকজন মিলে কাজ করছি। উই হ্যাভ টু টেক অ্যাকশন এগেনস্ট ইলিগাল মাইগ্রেশন। আমাকে সিঙ্গাপুরে ক্যানাডিয়ান হাই কমিশনারের অফিস থেকে একটা বস্তা ভর্তি 600টা পাসপোর্ট পাঠিয়েছে। 600টা পাসপোর্ট সব হলো ভিসা অ্যাপ্লিকেশন। এখন তো বাংলাদেশ থেকে ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশন সিঙ্গাপুরে পাঠাতে হয়। এই 600টা পাসপোর্টের সব তথ্য, সার্টিফিকেট, ডকুমেন্টেশন সব ভুয়া। যখন ধরা পড়ে যায় তখন আর পাসপোর্টটা পিক আপ করতে যায় না, তখন গিয়ে কোথাও পুলিশ জিডি করে বলে পাসপোর্টটা হারিয়ে গেছে, তখন আবার গিয়ে নতুন পাসপোর্ট নিয়ে আবার শুরু করে। আমরা সিআইডিকে দিয়ে এবার উই আর ট্রেসিং অল 600 অফ দেম। দেখা যায় যে এর পিছনে হয়তো 4-5 জন দালাল, এদেরকে আমরা ধরে এখন উই হ্যাভ টু টেক লিগ্যাল অ্যাকশন। তো এটা নিয়ে কাজ চলছে। এই বিষয়টা প্রায় আসে এই টাইপের বিষয়। তারপর আরেকটু যাই আমরা, ডেভিড মিলিবান্ড, ফর্মার ফরেন মিনিস্টার অফ দ্য ইউকে, উনিও এখন মাইগ্রেশন নিয়ে কাজ করেন। লেটস মুভ। জুলি বিশপ বাংলাদেশে এসেছিলেন, ইউএন স্পেশাল এনভয় ফর মিয়ানমার। আচ্ছা, এখন আপনি ওইটা বন্ধ করে দিতে পারেন। আমি একটু ছবি ছাড়া 2-3টা কথা বলি। একটা হলো আংটাডের সেক্রেটারি জেনারেল রেবেকা গ্রিনস্প্যান। আপনারা আংটাড সম্বন্ধে জানেন? ইউএন ট্রেড অর্গানাইজেশন একটা আছে। ওদের সাথে আমাদের রেলেভেন্সটা হলো, আমাদের যে কাস্টমসে একটা আইটি সিস্টেম ব্যবহার হয়, ওটাকে বলা হলো এসআই কুডা। এসআই কুডাটা আংটাড থেকে আসে। এখন আচ্ছা, তার আগে ওনার সাথে আরেকটা কথা আলাপ হয়েছিল, ওটা একটু তাড়াতাড়ি বলে দিই। ওনার সাথে যখন আমি 1 বছর আগে দেখা করেছি আইএলওর মিটিংয়ের পাশে, তখন উনি আমাকে বললো, দেখো আমাদের 30,000 মেট্রিক টনের পটাশ সার, ফার্টিলাইজার একটা জাহাজে পড়ে আছে, স্যাংশনের কারণে এটা কেউ নিচ্ছে না, কোয়ালিটি ভালো, তোমরা যদি নিতে চাও তাহলে এটা আমরা ফ্রি তোমাদেরকে পাঠাতে পারবো। তো আমি তখন আমাদের বেশ কয়েকটা মন্ত্রণালয়কে অ্যাক্টিভেট করে, তারপর কাগজপত্র করে, টেস্টিং করে, সব কিছু করে, এই গত সপ্তাহে 1 বছর পর এটা এখন আমাদের চট্টগ্রামে আসছে। $20 মিলিয়ন আমাদের বেঁচে গেল এই পটাশের কারণে। তো এটা আমি একটা উদাহরণ দিচ্ছি যে অ্যাজাইল ডিপ্লোমেসি। আমি যখন ওনার সাথে দেখা করতে গেলাম তখন এটা নিয়ে যে আমাদের দেশের $20 মিলিয়ন এমনি বেঁচে যাবে, এটা উনিও জানতেন না, আমিও জানতাম না। কিন্তু আমরা ওই সুযোগটা নিয়ে, আমার সাথে আমার যে সহকর্মীরা আছে ফরেন সার্ভিস, তারপরে এই সংস্কৃত মন্ত্রণালয়, ওনাদের সবার কাজের কারণে উই টুক অ্যাডভান্টেজ অফ দ্যাট। আচ্ছা, কাস্টমসের কথাটা বলি। গত বছর যখন সালেউদ্দিন সাহেব, আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার, উনি যখন প্রথম কাস্টমস হাউসে গেলেন, এটা ছিল 18 বছরে প্রথমবার যে কোনো মন্ত্রী কাস্টমস হাউসে ফিজিক্যালি গিয়েছে চট্টগ্রাম। ওনার পর আমি 2বার গেলাম। এখন কাস্টমস হাউসের সাথে আর পোর্টের সাথে একটা সম্মিলিত ওয়ার্ক প্ল্যান আছে। এটার মূল উদ্দেশ্য হলো যে আমরা কত তাড়াতাড়ি কাস্টমসের প্রসেসটাকে দ্রুত করতে পারি। পোর্টের দিকে এখন মোটামুটি এফিসিয়েন্সি অনেক বেড়ে গেছে, কাস্টমস অ্যাপ্রুভালের জন্য অনেক বেশি সময় লাগে। তার একটা সিমটম যেখানে সবচেয়ে বেশি দেখা যায়, এটা হলো প্রি অ্যারাইভাল কাস্টমস ক্লিয়ারেন্স। একটা পণ্য আসছে সিঙ্গাপুর থেকে, 4 দিন আগে ওটা জাহাজে উঠে গেছে বা কলম্বো থেকে, আমরা কিন্তু জানি কি আসছে, কার কাছ থেকে আসছে, কোথায় যাবে, এটা আমরা অনলাইনে ক্লিয়ারেন্স করে ফেলতে পারি। কিন্তু প্রি অ্যারাইভাল ক্লিয়ারেন্স আমাদের যেটা হওয়া উচিত 50 ভাগের বেশি, এটা 5 ভাগের কম এই মুহূর্তে। এটার অনেক রকম কারণ আছে। আমাকে বলা হয় যে কিছু ব্রোকার আছে, সিএনএফ ব্রোকার, তারা চায় না। আমাদের টেকনোলজিতে কিছু ঘাটতি আছে।
আমাদের বলা হয় যে এটা ডিজিটাইজ হয়ে গেছে, কিন্তু দেখা যায় যে অনেকটা ডিজিটাইজ হয়ে গেছে, কিন্তু দুই একটা জায়গায় ইচ্ছা করে হয়তো ম্যানুয়াল রেখে দেওয়া হয়েছে। ওইটার জন্য আবার কাগজ নিয়ে ব্যাংকে যেতে হয়, ব্যাংক থেকে অ্যাসেস করতে। তো আমাদের একটা ওয়ার্ক প্ল্যান আছে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এই সরকারের মেয়াদে শেষ করতে হবে কি জানি না, কিন্তু ইটস নাও অলমোস্ট ডান। এটা যদি আমরা ফুলি অটোমেট করতে পারি তাহলে এটা আমাদের কাস্টমারদের জন্য একটা খুব বিরাট, এই ইজ অফ ডুইং বিজনেসের জন্য একটা বিরাট লাভ হবে। আর এই বিষয়টা আপনাদেরকে যারা ফাইন্যান্স ইকোনমিক্স নিয়ে রিপোর্টিং করেন আমার মনে হয় আরেকটু তুলে ধরা উচিত যে এফিসিয়েন্সি গেইনের কারণে অনেক সময় বাঁচে, অনেক খরচ বাঁচে। এখন যে ডিজিটাল পদ্ধতিতে একটা জাহাজ পোর্টে এসে পেমেন্ট করতে পারে, 6 মাস আগ পর্যন্ত এটা সম্ভব ছিল না। জাহাজটা পার্ক করার পর কেউ নেমে এসে তারপর কোনো অফিসে গিয়ে পেমেন্ট করতে হবে। এখন বাইরের থেকে ওরা অনলাইনে কার্ড পেমেন্ট করতে পারে। ট্রাক যখন পোর্টের ভিতরে ঢুকবে, যেটা আগে গত বছরের মার্চের আগ পর্যন্ত ম্যানুয়ালি করতে হতো, আপনার ট্রাকটাকে পার্ক করে তারপর নেমে টিকিট কিনে ক্যাশ দিয়ে তারপর যেতে হতো। এটা এখন অনলাইনে কিউআর কোডের মাধ্যমে, যেটা 20 মিনিট লাগতো কমপক্ষে, এখন 20 সেকেন্ড লাগে। তো এই এফিসিয়েন্সি গেইনটা ট্যারিফের গেইনের থেকে আরও অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু সম্মিলিতভাবে এগুলো খুবই বড় সংস্কার হচ্ছে আমাদের বিজনেস অ্যান্ড ইকোনমিক ফ্রন্টে। তো অ্যাসাইকুডা আংটাইডের হলো একটা বড় আমাদের হেল্প, আর ওরা আমাদেরকে আরও সাহায্য করবে পরবর্তীতে এই বিষয়ে। তো শেষ করার আগে আরেকটু বলি যে প্রাইভেট সেক্টরে অনেকগুলো মিটিং করলাম, তার মধ্যে আমি দুইটা হাইলাইট করি। একটা হলো ফেসবুক বা মেটা, সর্বোচ্চ পর্যায়ে ওদের সাথে একটা মিটিং হলো বেশ কয়েকটা বিষয় নিয়ে। একটা হলো যে ঠিক ইলেকশনের সামনে আমরা মিসইনফরমেশন নিয়ে ওরা কি করতে পারে, অ্যান্টিসিপেটরি কি করতে পারে, আর হলো যখন কোনো একটা লাইভ সিচুয়েশন হচ্ছে তখন হয়তো একটা পেজ বন্ধ করে দিতে হবে কারণ ওখান থেকে উস্কানি দেওয়া হচ্ছে, তখন কি করা যেতে পারে। তো এটার একটা প্রোটোকল আমরা খুব হাই লেভেলে নিয়ে যাচ্ছি। অলরেডি ওনারা আমাদের ইলেকশন কমিশনের সাথে কোঅর্ডিনেট করছেন। আমার এই নেক্সট মিটিংটা ফয়েজ তাইব ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে আরেকটু ডিটেল করা হবে। আরেকটা মিটিং হলো পেপ্যাল নিয়ে অনেক বছর ধরে বাংলাদেশে অ্যাটলিস্ট আলাপ হচ্ছিল, কোনো কারণে ওরা আমাদের সাথে এনগেজ করতে চাচ্ছিল না। ডিসেম্বর মাসের 1 তারিখে খুব সম্ভবত আমি বেশ কয়েক মাস ওদেরকে অনুরোধ করার পর ওরা একটা সিনিয়র লেভেল টিম পাঠালো, ওদের এশিয়া প্যাসিফিকের হেড সিঙ্গাপুরে, আর সাউথ এশিয়ার হেড যিনি ইন্ডিয়াতে দিল্লিতে, আরও 2-4জনের টিম এসে এখানে 4-5 দিন ধরে আমাদের উদ্যোক্তাদের সাথে কথা বললো, আমাদের সেন্ট্রাল ব্যাংক গভর্নর সাহেব, আইসিটি করে যাওয়ার পর এবার হলো উচ্চ পর্যায়ে আমার সাথে প্রথমবার মিটিংটা হলো। ওরা এখন ইন প্রিন্সিপাল আমাদের এখানে আসার জন্য, আমি এটা কেয়ারফুলি বলছি, আপনারা আবার ভুল হেডলাইন দিয়েন না, ওরা আগ্রহী, কিন্তু ওদের ওই আগ্রহটাকে এখন বাস্তবায়ন করার জন্য ওদের একটা লম্বা প্রসেস থাকে। কোনো একটা নতুন মার্কেটে ঢোকার জন্য একটা লম্বা প্রসেস থাকে। ওই প্রসেসটা ওরা শুরু করতে যাচ্ছে, ওদের নিজেদের মধ্যে একটা ডিবেট হতে যাচ্ছে, বোর্ডে এটা নিয়ে আলাপ হবে। এই আলাপের আগে ওরা চাচ্ছে না এমন একটা ধারণা ক্রিয়েট করা হয়ে যায় যে পেপ্যাল চলে আসছে। কিন্তু আমি যদি আপনাকে আমার ইমপ্রেশনটা বলি, এটা হলো যে ওরা ফুলি কনভিন্সড যে আমাদের যে পোটেনশিয়ালটা ছিল ওটা তো আগেও ছিল, ওই ডেমোগ্রাফিক পোটেনশিয়াল, কিন্তু এখন আমাদের একটা গভর্নেন্স হয়ে গেছে ওটার উপরে, যেটাতে ওরা কনফিডেন্স ফিল করেছে। বিশেষ করে আসান মনসুর সাহেবের সাথে কথা বলার পর, দিস ইজ দ্য গভর্নর হু মিনস বিজনেস। তারপর প্রাইভেট সেক্টর ব্যাংকের এখন এমডিদের সাথে কথা বলার পর দেখে যে ব্যাংকিং সেক্টরেও এখন অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো রেপুটেশন ওয়াইজ বাংলাদেশ সেরকম আর আগের মতো রিস্কি না। তো এটা ওরা আমাকে জানালো, এখন প্রসেসটা উই উইল সি হাউ ইট গোস। তো আমি এখন এখানে থামি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আই উইল বি ভেরি হ্যাপি টু টেক দ্যাট। থ্যাংক ইউ। নয়ন, কোশ্চেন আছে? ফেসবুকের কথা বলেছেন যে মেটা ফেসবুকের সঙ্গে আলোচনা হয়েছে, সামনে যেহেতু নির্বাচন আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু বারবার করে আমরা দেখতে পাচ্ছি অপপ্রচার হচ্ছে, অনেক রকমের উস্কানিমূলক বক্তব্য আসছে, সেটা যে পক্ষ থেকে হোক সেটা আমাদের জন্য হার্মফুল। এক্ষেত্রে কি সহযোগিতা করতে পারবে বা কতটুকু আন্তরিকতা তারা দেখিয়েছে যেটা আমরা বেনিফিটেড হওয়ার নির্বাচনে, যদি কিছু পরিষ্কার করতে? জি, অ্যাবসলিউটলি। তো ওরা এইটার ইম্পর্টেন্সটা খুবই
এটার ইম্পর্টেন্সটা ওরা খুবই ভালোভাবে জানে, ওদের একেবারে সর্বোচ্চ পর্যায়ে এটার উপলব্ধি আছে। ওদের সাথে আমাদের সম্পর্কের একটা মাঝে মাঝে খুব স্ট্রং ছিল, মাঝে মাঝে একটু কম স্ট্রং ছিল, আর মাঝে মাঝে একটা টেনশন থাকে। সব সরকারের সাথে একটা টেনশন হয়। যেমন আমরা যখন আমাদের প্রাইভেট ডেটা প্রাইভেসি অর্ডিন্যান্স পিডিপিও করতে যাচ্ছি, তখন আমাদের কিছু ডিমান্ড থাকে, ওদের হয়তো কিছু রিকোয়েস্ট থাকে। তো এটা নিয়ে অনেক মাস ধরে নেগোসিয়েশন চলছে। আমি কয়েকটা নেগোসিয়েশন চেয়ার করলাম, জুমে ওদের সাথে হয়। তো ওইটা এখন খুব ভালো জায়গায় আসছে। প্রথমে এটা নিয়ে ওদের যেমন একটা ভয় ছিল যে আমরা, ওদের ধারণা ছিল যে এটাতে একটা দুইটা ল্যাপস হয়ে গেলে কি আমরা ওদেরকে জেলে ভরে দেবো কিনা, এরকম কিছু একটা ধারণা ছিল। তো আমরা কয়েকটা রিফাইন করেছি ওই লতে। এই এনগেজমেন্টের কারণে এখন একটা ভালো জায়গায় আছে ওই সম্পর্কটা। যদিও সবসময় একটা টেনশন থাকবে এই গ্লোবাল প্ল্যাটফর্ম কোম্পানি আর যে কোনো দেশের সাথে, বড় দেশ ছোট দেশের মধ্যে, কিন্তু ওরা এটার সাথে অন্যগুলো মিলিয়ে ফেলছে না। একই সাথে ওইটা ডিল করে ওদের পলিসি ডিপার্টমেন্ট। এটা হলো ওদের যে এনফোর্সমেন্ট, রিয়েল টাইম ডিসইনফরমেশন, আর বিশেষ করে ওদের ইলেকশন রিলেটেড কিছু টুলস আছে, যেটা নিয়ে ওরা আমাদের ইলেকশন কমিশনের সাথে ওয়ার্কশপ করবে বা করে ফেলেছে অলরেডি, আমাকে চেক করতে হবে। আর আগামীকাল সকালে খুব সম্ভবত আমার একটা জুম কল আছে ওদের যে ল এনফোর্সমেন্টের যে সবচেয়ে সিনিয়র, ওনার সাথে, যাতে করে একটা রিয়েল টাইম কন্ট্যাক্ট হয়ে যেতে পারে। এখন আমাদের কন্ট্যাক্ট আছে, কিন্তু এটা হলো অনেক সময় রিয়েল টাইম হয় না, মিনিট বাই মিনিট হয় না। তো ওদেরই আমার মিটিংয়ের পর ওরা নিজের থেকেই অফার করলো যে আমি ওদের এই লোকটার সাথে যেন রিয়েল টাইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকে। আর আমি এটা তো শুধু আমি ধরে রাখবো না, এই কন্ট্যাক্টটা আমি আমাদের ল এনফোর্সমেন্ট, তারপর রেগুলেটর, এদেরকেও দিয়ে রাখবো, যাতে করে ওরা সবাই রিয়েল টাইম এই কন্ট্যাক্টটা করতে পারে। তো সামারিতে যদি বলি, ওদের থেকে আমরা খুব ভালো কোঅপারেশন পাচ্ছি এই মুহূর্তে। এটা একটা রিলেশনশিপের ব্যাপার, ডিপ্লোমেসির ব্যাপার, এটা আমরা এখন চালিয়ে যাচ্ছি। আমরা সেভাবে এটাকে দেখছি। আগে হয়তো এটাকে একটা টেকনিক্যাল ব্যাপার হিসেবে দেখা হতো, কিন্তু এখন আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে এটাকে গুরুত্ব দিচ্ছি। এটা ওরা অ্যাপ্রিসিয়েট করে। আমি আব্বাসউদ্দিন নয়ন, আমি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কাজ করি। আমার ছোট দুইটা কোশ্চেন। প্রথমত, আপনি বলছিলেন যে আগামী সপ্তাহে ইন্ডিয়ার সঙ্গে ইউরোপের ট্রেড ডিল হচ্ছে, যেটা আমাদের জন্য সত্যি আশঙ্কার জায়গা। তো শোনা যাচ্ছে আমাদের আসলে প্রধান মার্কেট ইউরোপ। তো ইন্ডিয়া যদি এই প্রসপেক্টটা নিয়ে নেয়, ওদের সঙ্গে যুক্ত হয়ে যায়, আমাদের জন্য এটা চ্যালেঞ্জিং। বাংলাদেশের পুরো বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য চ্যালেঞ্জিং, আমাদের ইকোনমির জন্য চ্যালেঞ্জিং। বাংলাদেশের ইমিডিয়েটলি কি করা উচিত এটার জন্য? আপনি সেখানে এই ধরনের কোনো হিন্টস পেয়েছেন কিনা বিশ্বনাথের সঙ্গে কথা বলে এটা। আর আমাদের সঙ্গে যদি আমরা যে ওদের সঙ্গে আমরা যদি এফটিএ করি, সেটা কতদিন লাগতে পারে, কত দ্রুত আমাদের ইনিশিয়েটিভ নেওয়া উচিত, পরে সরকারের জন্য কি চ্যালেঞ্জ এটা। আর আরেকটা ছোট কোশ্চেন, আপনি আমরা সবাই জানি যে ট্রাম্প আসার পরে উনি গ্লোবালি একটা ট্রেড ওয়ার শুরু করেছেন। উনি ডব্লিউটিকে মানছেন না। আমেরিকা সব বিজনেস পলিসি আমেরিকা চালাচ্ছে। তো ওয়ার্ল্ড ট্রেড ফোরামের একটা নিশ্চয়ই আলোচ্য বিষয় ছিল যে বিশ্বের বাকি দেশগুলো কিভাবে সেটাকে ম্যানেজ করবে। বাংলাদেশ, আপনি সেখানে প্রতিনিধিত্ব করেছেন, আপনি বাংলাদেশ সেটার উত্তরে কি বলেছে, বা বাংলাদেশ সেখানে এই বিষয়ে কি অভিমত দিয়েছে যদি জানাবেন। জি, দুটোটা খুবই ভালো প্রশ্ন। প্রথমটা বলি, এখন আসলে আমাদের এই যখন প্রতিটা হেডলাইন আমরা দেখতে পাবো, আজকে ইন্ডিয়ার সাথে হলো, কালকে ভিয়েতনামের সাথে হলো, এই প্রতিদিন প্যানিক করলে আমাদের কিন্তু আর বাঁচার উপায় থাকবে না। এখন নতুন যুগটা এমন হয়ে গেছে যে প্রতিদিন কোনো না কোনো হেডলাইন আমরা খুঁজে পাবোই, যেটার জন্য কান্নাকাটি করা শুরু করতে হবে। তো দ্যাট ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। আর একটু বলছি, এটার কারণ হলো, যখন আমরা ট্যারিফ নেগোসিয়েশন শুরু করলাম আমেরিকান সরকার থেকে, প্রথম আমাদেরকে আপনারা কেউ কোনো ছাড় দেননি। তখন আমরা উই ওয়ার ডিলিং উইথ ইট টু দ্য বেস্ট অফ আওয়ার অ্যাবিলিটিস। যখন আমরা ওদের থেকে খুব একটা টাইম পাচ্ছিলাম না, তখন আমি একটা বিবিসিকে ইন্টারভিউ দেখলাম ডেলিবারেটলি, যাতে করে ওই ইন্টারভিউর ভিডিও ক্লিপটা ওদের নেগোশিয়েটরদের কাছে পৌঁছে দেওয়া যায়। ওইটাতে ওরা জানতে পারে যে আমাদের নেগোশিয়েটিং স্ট্যান্সটা কী হতে পারে। মানে এরকম করতে হয় জাস্ট টু গেট দেয়ার অ্যাটেনশন অ্যান্ড গেট ইট ডান। কিন্তু এই স্কিলটা আমাদের আছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সাহেবের আছে, আমাদের খলিল ভাইয়ের আছে, আমার আছে, বশির ভাইয়ের আছে, আমাদের সবার, আর এর পরবর্তী যাদের সবার আছে। এদেরকে একটু সুযোগটা দিতে হয় কাজ করার জন্য। এখন স্পেসিফিকলি ইন্ডিয়ার কথা বলছেন, এটা
ইন্ডিয়ার সাথে ইউকের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে, আমাদের নাই। কিন্তু ইউকের আরেকটা অ্যারেঞ্জমেন্টের কারণে আমরা অনেক দিনের জন্য ডিউটি ফ্রি কোটা ফ্রি পাবো। ইউরোপিয়ান ইউনিয়নে এলডিসির জন্য আমরা যতদিন এলডিসি আসি ততদিন পাবো, তারপরে 3 বছর পাবো, তো সময় আছে। এর মধ্যে আমাদেরকে করে ফেলতে হবে, কিন্তু এটা যে করব এটা একটা আমাদেরকে খুব ডিটারমিন্ড ওয়েতে আগাতে হবে। আর যে আমরা করতে পারার সক্ষমতা আছে এটা আমরা প্রমাণ করে দিয়েছি জাপানটার মাধ্যমে। তো এটা হলো অ্যাটিটিউড। এখন প্যানিক করার কোনো বিষয় না, কিন্তু আমাদেরকে নিম্বল হতে হবে, আমাদেরকে অ্যাজাইল হতে হবে, আমাদেরকে সবসময় ফ্লেক্সিবল থাকতে হবে। আর যেটা বললেন আরেকটা বিষয়, ডাভোসের 2টা স্পিচ আমি বলবো আপনাকে একটু দেখতে, ভিডিওটা যদি অনলাইনে দেখেন। আমাদের সাথে ডাইরেক্টলি রিলেটেড না, কিন্তু 2টা খুবই, যেটাকে একাডেমিক ওয়ার্ল্ডে সেমিনাল বলে, যেটার কারণে পুরো প্রেক্ষাপটটা বদলে গেছে। একটা হলো ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার মার্ক কার্নি, খুবই সুন্দর একটা বক্তব্য দিয়েছে। এটাতে উনি বলছে যে আগের রুলস বেসড অর্ডার, নিয়ম মাফিক যেভাবে আমরা চলতো ইন্টারন্যাশনাল অর্ডার, সেটা আর আগের মতো নাই। এখন যারা শক্তিশালী, উনি মিন করেছেন হলো আমেরিকা আর চায়না, ওরা নিজ নিজ যেটা ওদের জন্য ভালো মনে করেন সেভাবে কাজ করছে। আমরা যারা মিডল পাওয়ার, আমাদেরকে এখন একসাথে কাজ করতে হবে, আমাদেরকে অন্যভাবে দেখতে হবে। এটা হলো ওনার বক্তব্য ছিল। তার পরের দিন হলো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। উনি অনেক কিছু বলেছেন, কিন্তু এটার মূল বিষয়টা উনি বলছেন যে সো হোয়াট, আমরা তো এবার সবার সাথে এভাবে করি। ছোট দেশের সাথে আমরা সবসময় এভাবে ব্যবহার করতাম। তোমরা এতদিন পরে জেনেছো যে তোমরা আসলে ছোট দেশ। তো এটা হয়ে গেছে ইস্যু। যারা আগে মিডল পাওয়ার ছিল, ওরা এখন বুঝতে পেরেছে যে আমাদের কিরকম লাগে যখন আমাদেরকে এভাবে ডিল করতে হতো। তো এটা ওদের জন্য একটা শক, আমাদের জন্য সেরকম একটা শক না। তো যেটা বললাম, আমাদেরকে বায়োল্যাট্রালে ফোকাস করতে হবে, আমাদের অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে। আমরা চিঠি দিয়ে বসে থাকবো, কোন দিন আমাদের ডিপ্লোম্যাটিক নোট ভার্বালের উত্তর দিয়ে আমাদেরকে একটা মিটিং দেবে, ওই মিটিংটা আগামী মাসের অমুক তারিখে হবে, তখন আমি ওখানে গিয়ে মিটিং করে চলে আসবো। এইভাবে ডিপ্লোমেসি আর চলবে না। এখন অনেক আগের থেকে একটা প্রফেশনাল রিলেশনশিপ গ্রো করতে হবে, মাল্টি ফ্যাসেটেড হতে হবে। আমরা যেরকম আমেরিকান সরকারের সাথে আছি, ওদের আমলাদের সাথে আছি, ওদের পলিটিক্যাল অ্যাপয়েন্টিদের সাথে আছি। এবার আমি ওদের 2জন গভর্নরের সাথে মিটিং করলাম, স্টেট লেভেল গভর্নর, অনেক সময় ওরা একটা লবি করে। তারপর সেনেটরদের সাথে আছে, আমাদের খলিল ভাই এটা নিয়ে কিছু কাজ করেছেন। তো এই মাল্টি ফ্যাসেটেড ওয়েতে আমাদের ডিপ্লোমেসির ধারাটা চেঞ্জ করতে হবে। জি, আমি খোকন তালুকদার, দেশ কেন্দ্রে কাজ করি। আমার একটু জানার বিষয় 20% ট্যারিফ, মানে বললেন এই বিষয়টা যদি আর একটু ক্লিয়ার করেন, তারা কমাচ্ছে নাকি বাড়াচ্ছে নাকি? এখন আশা করি বাড়াচ্ছে না। মানে 20% মধ্যে থাকবে। এখন যেটা আছে তার চেয়ে বেটার হবে বলে আমাদেরকে খুব স্ট্রং আশ্বাস দিয়েছে। আচ্ছা, আরেকটি বিষয় আপনি বলছেন যে আগে যেসব মানে এনইউ গুলো হতো, এনইউ হওয়ার ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশ ফলো আপটা হতো না, তার একটা মানে চলে আসতো, ছবি চলে আসতো। এটা একজন আমাকে বলেছে, ওই পক্ষের একজন মন্ত্রী আমাকে এটা বলেছে। দীর্ঘদিন ধরে মানে দীর্ঘ সময় ধরে মানে আমাদের সরকার আছেন, তো এই যে আমলা নির্ভর যোগাযোগ, আপনার কি মনে হয় এই আমলা নির্ভর যোগাযোগ থেকে কোনো পরিবর্তন আসবে পরবর্তী সময়ে? জি, কারণ আমরা তো দেখিয়ে দিয়েছি এটা কিভাবে করতে হয়। দেখুন, আমরা দরকার, দি পার্মানেন্ট সিভিল সার্ভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমার প্রত্যেকটা মিটিংয়ে আমার সাথে আমার ফরেন সার্ভিসের কলিগরা থাকে। ওনারা হলো কন্টিনিউটি ইনশিওর করবে। ওনারা আমাকে মাঝে মাঝে মনে করিয়ে দেয় যে এটা কিন্তু স্যার এটা নিয়ে বলা যাবে না, দিস ইজ টু সেন্সিটিভ, আবার এটা বলা যাবে। এখন সবসময় আমি ওনাদের অ্যাডভাইস নেই, এটা ঠিক না, এটাও ঠিক না। যেমন এক সময় আমি একটু খোলাখুলি বলি, আরেকটা অবশ্যই কথা না, অন্য একটা বিষয় বলি। একজন মন্ত্রীর কাছ থেকে আমি অনেক দিন ধরে সময় পাচ্ছি না, তখন সময় পেলাম। ফাইনালি পাওয়ার পর আমি যে বিষয় নিয়ে কথা বলবো, আমাদের শ্রমিকদের ব্যাপারে, আমাদের স্কিলড লেবার নেওয়ার ব্যাপারে, তো তখন আমাকে একটা কাগজ দেওয়া হলো, ওখানে লেখা আছে স্যার আমাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডারদের ভিসা ফ্রি এন্ট্রির ব্যাপারটা একটু আলাপ করেন। এখন আমার কাছে দিস ইজ নট ইম্পর্টেন্ট অ্যাট অল।
আমাদের লাল পাসপোর্ট হোল্ডাররা ভিসা ফ্রি যাবে, এটা যদি হয় তাহলে হবে। কিন্তু আমি যদি একটা মিটিংয়ের সুযোগ পাই, আমার অন্যান্য বিষয়ে কথা বলবো যেটা নিয়ে অন্যরা এটা নিয়ে বেনিফিটেড হবে। তো মাঝে মাঝে একটা প্রায়োরিটাইজেশনের হয়তো ওনাদের ব্যাকগ্রাউন্ডটা আগে যেভাবে হতো এভাবে ট্রেনিং করা আছে, এই দিকে আমরা একটু অন্যরকম করি। কিন্তু আমাদের যদি টিমটা দেখেন, পররাষ্ট্র উপদেষ্টা সাহেব, হি ইজ দ্য নাম্বার ওয়ান ম্যান ফর ফরেন ডিপ্লোমেসি, আগে ফরেন সেক্রেটারি ছিলেন, উনি পুরো জানেন কিভাবে প্রপারলি করতে হয়। তারপরে হলো আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনিও ফরেন সার্ভিসে ছিলেন, তারপরে ইউএনএ ছিলেন। আমি হলো মূলত প্রাইভেট সেক্টর থেকে। আমাদের মধ্যে যে টিম ওয়ার্কটা আছে, আর এখন আমাদের যিনি ফরেন সেক্রেটারি, হি ইজ ইনক্রেডিবল। অনেকগুলো অ্যাম্বাসেডার সাহেব আছেন, আমাদের যে জাপানের দাউদ ভাই আছেন অ্যাম্বাসেডার, হি ইজ ইনক্রেডিবল। তো একসাথে এভাবে কাজ করতে হয়। আমার কাছে মনে হয় যে এটা আমলা ব্যাপার, এটা হলো নন আমলা, সবাইকে এই ওরিয়েন্টেশন নিয়ে একসাথে কাজ করতে হয়। আমি আশাবাদী। আসসালামু আলাইকুম, আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল, জাগো নিউজ থেকে বলছিলাম। আপনি যেমনটা বললেন যে আগামী দিনের সরকারের জন্য একটা সংস্কার হিসেবে আপনারা যা করছেন দেখে যাচ্ছেন। আমরা দেখেছি গত বছর সাধারণ ব্যবস্থা সম্মেলনে গিয়েছিলেন, আপনিও এবার গিয়েছেন। আমরা যদি জানতে চাই যে আগামী এক বছরে অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানের দৃশ্যমান কোনো পরিবর্তন দেখতে পাবো কিনা, বা আপনাদের সময় সুনির্দিষ্টভাবে আমরা আসলে কি পেলাম, যদি দুইটা প্রশ্ন একটু আলাদা করে বলেন। একটা হচ্ছে যে রোহিঙ্গা ইস্যু নিয়ে আপনি বলেছেন যে একজনের সাথে কথা হয়েছে, সেক্ষেত্রে প্রত্যাবাসন বিষয়ে কোনো ধরনের নতুন কূটনৈতিক আলোচনা হয়েছে কিনা বা কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা? প্রথমটার আপনার উত্তর দেই। বিডার যে একটা অ্যানুয়াল রিপোর্ট তৈরি করেছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে এটা একটু দেখে নিন। বিডা তো আমাদের চিফ অ্যাডভাইজার অফিসের একটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি। আমি চেয়ার করি একটা ইনভেস্টমেন্ট কোঅর্ডিনেশন কমিটি। 6 সপ্তাহ পর পর এটা বৈঠক হয়, আমাদের শেষবারের মতো এই সপ্তাহে এটা হবে। এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব আসেন, এনবিআর চেয়ারম্যান, বিভিন্ন সচিবরা, বোর্ড চেয়ারম্যান। এইটার আমাদের খুব ডিটেলে বলা আছে আমরা কোথায় কোথায় কি জিনিস চেঞ্জ করেছি, যেটার কারণে এখন আমাদের বিজনেস এনভায়রনমেন্ট ইজ ড্রামাটিকলি ডিফারেন্ট। আমি যদি শুধু এনবিআর এর একটা বলি, ন্যাশনাল সিঙ্গল উইন্ডো, যেটাতে আগে 19টা সংস্থা একসাথে হয়ে যত রকমের পারমিট লাগবে ইম্পোর্ট এক্সপোর্টের জন্য সব এক জায়গায় ঘরে বসে করতে পারে। এটা ছিল থিওরি 7-8 বছর আগে। 7-8 বছর আগে অন্য সব দেশে এটা হয়ে গেছে। আমাদের টেকনোলজিটা ছিল, ওয়ার্ল্ড ব্যাংক হেল্প করার জন্য ওয়েট করেছিল, কিন্তু আমাদের মন্ত্রণালয়গুলো এটার সাথে যুক্ত হতে চাচ্ছিল না। কেন? কেউ বলতে পারবেন? ওনাদের তো ম্যানুয়ালি আমার অফিসে আসবে, এসে হাতে পায়ে ধরবে, তখন আমি হয়তো কিছু চাইবো, তারপর ওইটা যদি আমার ইচ্ছা হয় তাহলে পারমিটটা দেবো, না হলে দেবো না। তো আমরা দেখলাম যে খুব সহজে 9-10টা মন্ত্রণালয় এটার সাথে এগ্রি করলো, বাকি 9টা করছে না। তখন আমার ওই কমিটিতে আনলো এনবিআর চেয়ারম্যান সাহেব, আমরা ওখান থেকে একটু পুশ করলাম। তো আলটিমেটলি এটা হয়ে গেছে। অল 19 অর্গানাইজেশনস আর পার্ট অফ দ্যাট। এখন অন্যরা আরও যুক্ত হতে চাচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে একটা এস্টিমেট দিল যে এই গত 3 মাস, 2.5 মাসে যে এটা চালু আছে, এটার কারণে 12 লাখ বার লোকজনকে কোনো অফিসে গিয়ে এই কাজটা করে আসতে হতো। এই 12 লাখ ভিজিটস হ্যাভ বিন সেভড, আর করতে হয় না। এটা স্কেলটা চিন্তা করে দেখেন, 12 লাখ বার কারো অফিসে গিয়ে আমাকে এই হয়রানিটা করে আসতে হতো, এটা এখন বন্ধ হয়ে গেছে শুধুমাত্র 3 মাসে। বিএমইটি, প্রবাসী কল্যাণ, আপনারা কেউ গেছেন বিএমইটির অফিসে? কবে গিয়েছেন লাস্ট? 6 মাস আগে। 6 মাস আগেও দেখতেন ওখানে গেলে কাগজে ভর্তি, কাগজ ফাইল সব ভর্তি। এখন দেখবেন যে এগুলো কিছু নাই, কারণ পুরো প্রসেসটা ইজ 100% অনলাইন। এখন যদি কোনো শ্রমিক বিদেশে যাওয়ার জন্য ওদের একটা এমিগ্রেশন সার্টিফিকেশন লাগে, এটা এখন অনলাইনে করা হয়। তো এটা যখন অন্যান্য দপ্তরদেরকে আমরা বলতাম, সব দপ্তরকে বলে না এটা তো সম্ভব না, আপনি বিদেশ থেকে আসছেন, আমাদের প্রেক্ষাপট বুঝেন না, আমাদের লোক তো অনলাইনে খুব একটা কমফোর্টেবল ফিল করে না। মানে কেন যদি ভুল আপলোড করে ফেলে, তাহলে হেল্প ডেস্ক করে ফেলেন। তো এখন দেখবেন ওখানে গেলে যারা আগে এটা ম্যানুয়ালি করতো ওরা এখনো আছে, কিন্তু ওরা হলো আইটি হেল্প ডেস্ক। ওখানে শ্রমিকরা গিয়ে বলে বা ওনাদের আত্মীয়রা গিয়ে বলে যে আমি এটা অনলাইনে আপলোড করেছি, একটু দেখে দেন ভাই,
আমি যদি ভুল করে থাকি তাহলে তো খুব বড় ভুল হয়ে যাবে, একটু দেখে দেন ঠিক আছে কিনা। বা কেউ কাগজপত্র নিয়ে যায়, আমি একটু ম্যানুয়ালি করতে চাই, কিন্তু যে অফিসারটা এটা ম্যানুয়ালি করবে ওনাকেও এটা অনলাইনের থ্রুতে যেতে হবে। দেয়ার ইজ নো আদার ওয়ে। আমরা অফলাইন একেবারে বন্ধ করে দিয়েছি, আর কোনো পদ্ধতি নেই। জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়েছে। এখন ডাটাটা আমরা কালেক্ট করা শুরু করছি, আর এটার সাথে এসবি ডাটাবেসটা যুক্ত হয়ে গেছে। তাতে করে বিএমএটি কার্ড নিয়ে এখন কে বিদেশ যাচ্ছে আর বিশেষ করে কে ফেরত আসছে, এইটা ডাটাটা এখন আমাদের আছে। অনেক সময় কমে যাচ্ছে। এখন কিছু কিছু অ্যাপ্রুভাল, আমি এনবিআর এর সিঙ্গেল উইন্ডোটা বলি, ওদের 90% অ্যাপ্রুভালস আর ডান উইদিন 1 ডে, একদিনের মধ্যে হয়ে যাচ্ছে, আর বোধহয় 70% অ্যাপ্রুভালস উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। আমি যদি একটা সংস্কার যদি বলি আগামী সরকার, যতগুলো সরকার আসুক সবার জন্য, এটা হলো যার যার অনলাইন প্রসিজিওর অলরেডি আছে, জাস্ট এটাকে একটু বেটার ম্যানেজ করার জন্য 2টা জিনিস করতে হবে। একটা হলো যে এটার সাথে সাথে সমান্তরালভাবে যে অফলাইন অপশনটা আছে এটা বন্ধ করে দিতে হবে। অনলাইন থাকলে মানে শুধু অনলাইন। এখন যে অনলাইন পারে না, ওরা যদি অফিসে আসে, আমরা ওইটা ওনাদের সামনে ওনাদেরকে দেখিয়ে দিব অনলাইন কীভাবে করতে হয়, কিন্তু অফলাইন আর কিছু নাই, ইনক্লুডিং পেমেন্ট। এই বিএমএটিতে যদি আপনারা যান, এখন একটা প্রবাসী কল্যাণ ব্যাংকের কাউন্টার ছিল, কাউন্টারটা এখনও আছে, ওখানে কেউ নাই। আগে ওখানে লাইন ধরতো, এখন পেমেন্টটা অনলাইনে হয়ে যাচ্ছে। তো এইটা একটা দরকার। যার যার অনলাইন প্রসিজিয়ার আছে প্লিজ এটাকে অফলাইনটা বন্ধ করে দেন। আর দ্বিতীয়ত এই ডাটাটা মনিটর করতে হবে সচিবদেরকে, মন্ত্রীদেরকে, কমপক্ষে মাসে একবার, দরকার হলে সপ্তাহে একবার, যে অনলাইন পদ্ধতিগুলো আছে এগুলো কি আসলেই কাজ হচ্ছে নাকি সার্ভার ডাউন হয়ে আছে কোথাও। সার্ভার ডাউন হলে কেন ডাউন হচ্ছে, শুধু এই কাজটা যদি করা হয় তাহলে আমাদের অনেক লাভ হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন ছিল মিয়ানমারের উপর। হ্যাঁ, মিয়ানমারের বিষয়টা খুবই কমপ্লিকেটেড জিওপলিটিক্যালি, কারণ এটাতে অনেকগুলো পার্টি আছে এখন। রাখাইনে আরাকান আর্মি আছে, ওখানে সেন্ট্রাল গভর্নমেন্টে এখন মিলিটারি গভর্নমেন্ট আছে, ওদের অপোজিশন এনএলডি আছে, তারপর জিওপলিটিক্যালি আসিয়ান আছে, এখন চায়না ইজ এ বিগ প্লেয়ার। এখন দেখলাম যে রাশিয়া আবার কংগ্রাচুলেট করলো মিয়ানমার গভর্নমেন্টকে ইলেকশনে, আর ইউএন স্পেশাল অনভয় আছে। তো এটা নিয়ে আমি খুব ডিটেলে বলবো না কি হচ্ছে, কিন্তু অবভিয়াসলি এই যে রিটার্নের কথা বললেন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ডিপ্লোমেসিতে যেটা আমরা বলছি, এটা হলো অনেকগুলো বিষয় এখন গুলিয়ে ফেলা হচ্ছে, যে মিয়ানমারের ডেমোক্রেসি আছে কি আছে না, আং সান সুচি জেল থেকে বের হচ্ছে কি হচ্ছে না। আমার জন্য মনে হয়, আমাদের জন্য দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কারণ যেই সরকারি হোক না কেন, রোহিঙ্গা বিষয়তে ওদের মোটামুটি একই রকম ছিল স্টান্স। আমাদের জন্য যে এখানে একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হয়ে গেছে, আমাদের ওয়ার্ল্ডস লার্জেস্ট রেফিউজি ক্যাম্প ইজ ইন বাংলাদেশ, আর মিয়ানমার হলো এখন ওয়ার্ল্ডস লার্জেস্ট এক্সপোর্টার অফ ট্রান্সন্যাশনাল ক্রাইম। ওদের ওখান থেকে সাইবার ক্রাইম হয়, ট্রাফিকিং হয়, স্মাগলিং হয়, ড্রাগস। তো ইউএন স্পেশাল অনভয় আমাকে বললো মিয়ানমার ইজ নাও দ্য সিঙ্গল লার্জেস্ট এক্সপোর্টার অফ ট্রান্সন্যাশনাল ক্রাইম। এসব যদি দেখেন তাহলে আমি যেটা বললাম যে দ্য ওয়ার্ল্ড ইজ ফ্রি রাইডিং অন বাংলাদেশ। বাংলাদেশ এখন যেটা করছে, উই আর ডুইং ইটস এ পাবলিক গুড, বাট দ্য ওয়ার্ল্ড ইজ ফ্রি রাইডিং অন আস। আমাদেরকে আসলে এটাতে আরেকটু স্পটলাইট দিতে হবে। তো এটার জন্য অনেক অগ্রগতি হয়েছে। আপনারা জানেন ইউএনএ একটা হাই লেভেল কনফারেন্স হয়েছিল আমাদের স্যারের 1 বছর আগে রিকোয়েস্ট হওয়ার পর, যেটা ইউএন জেনারেল অ্যাসেম্বলি এটা নিয়ে এটা সাড়া দিয়েছে। আর আমাদের যে হাই রিপ্রেজেন্টেটিভ আছেন অন রোহিঙ্গা ইস্যুস, ডক্টর খলিলুর রহমান, উনিও কাজ করছেন সব পক্ষের সাথে, ইনক্লুডিং সাম থার্ড পার্টিস যাদের ডাইরেক্টলি এটার সাথে যুক্ত না, কিন্তু ওদেরকে ইনভলভ করছে। ডিপ্লোম্যাটিকলি এটা জটিল, কিন্তু উনি এটাতে আছেন। আর কোনো প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।